আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখব একটা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। অর্থাৎ আমরা কি ধাপ অনুসরণ করে একটা প্রোগ্রাম তোমার কি করতে পারি? রচনা করতে পারি। তাহলে এখানে ১ম এ দেখতে পাচ্ছ তোমরা ১ম ধাপটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও সমস্যার বর্ণনা। তারপরে হচ্ছে সমস্যার বিশ্লেষণ, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। একটা প্রোগ্রাম ডিজাইন করতে হলে আমরা ৩ টা বিষয়ের সাহায্যে ডিজাইন করব। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। এই ৩ টা বিষয়ের সাহায্যে আমরা একটা প্রোগ্রামকে ডিজাইন করব। তারপরে আমরা প্রোগ্রামটা কোডিং করব। এরপর নাম্বার ৫ হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, অর্থাৎ প্রোগ্রাম ডিবাগিং এবং প্রোগ্রাম টেস্টিং। প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে আমরা ২ টা বিষয় পাচ্ছি। একটা হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং, আরেকটা হচ্ছে প্রোগ্রাম টেস্টিং। এরপর নাম্বার ৬ হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, নাম্বার ৭ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন আমরা এই ৭ টা ধাপ বিস্তারিত জানব। অর্থাৎ প্রত্যেকটা ধাপে আমরা কি কাজ করব। সেটা একটু খেয়াল করো। ১ম যে ধাপটা ছিল আমাদের সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও সমস্যার বর্ণনা। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা গ্রহণ করা প্রয়োজন। তার মানে কোনো একটা সমস্যা যখন আমি সমাধান করব কম্পিউটারের সাহায্যে, তখন যে সমস্যাটা আমি সমাধান করব সেটা সম্পর্কে আমার নিখুঁত ধারণা থাকতে হবে। এরপর যেমন কী ধরনের সমস্যা সমাধান করতে হবে এই বিষয়ে ভালোভাবে অবগত হওয়া, সমস্যায় কী ধরনের ইনপুট হবে এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমে কী ধরনের আউটপুট প্রয়োজন হবে সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা। তার মানে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা ২ টি সংখ্যার যোগফলের একটা কি করব, মানে এই যে ২ টা সংখ্যা যে যোগ করব সেটার একটা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব বা লিখব। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে? ১ম এ আমার খেয়াল করতে হবে ২ টি সংখ্যা যোগ করার জন্য আমার কি ইনপুট দিতে হবে এবং ইনপুটের যেই প্রসেসিংটা মানে প্রক্রিয়াকরণটা সেটা কিভাবে করতে হবে এবং ফাইনালি আমাদের আউটপুটটা কি আসবে। সো ইনপুট আগে জানতে হবে, তারপরে ইনপুটটা কিভাবে প্রসেস করবে সেটা জানতে হবে। দেন আমাদের ফাইনাল আউটপুটটা কি আসবে সেটাও আমাদের জানতে হবে। তার মানে একটা সমস্যা কম্পিউটারের সাহায্যে সমাধান করতে হলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে আমাদের জানতে হবে। তারপরে আমরা কি করতে পারবো? খুব সহজেই সমস্যাটা সমাধান করতে পারবো। এরপরের বিষয় হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা। সমস্যা চিহ্নিত করার পর তা বিশ্লেষণ করে সমাধান করার উপায় বের করতে হবে। এই অংশে যেসব বিষয় বিবেচনা করা হয় তা হলো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার প্রয়োজন কিনা তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে সমস্যাটা সেটা সমাধানের জন্য আমাদের কি কম্পিউটার প্রয়োজন তা আমাদের নির্ণয় করতে হবে। এরপর সেকেন্ড যে বিষয়টা, সমস্যার কাঠামোগত বর্ণনা প্রস্তুত করতে হবে। এরপর প্রয়োজনে সমস্যার গাণিতিক মডেল প্রস্তুত করতে হবে। যেমন আমরা যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমাদের ১ম এ ওই সমস্যাটার গাণিতিক একটা মডেল, মানে একটা হচ্ছে তোমার উদাহরণস্বরূপ আমাদের একটা মডেল তৈরি করতে হবে, যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। এরপর ইনপুট অথবা আউটপুট উপাত্তের বৈশিষ্ট্য বর্ণনা করা। এরপর ইনপুট অথবা আউটপুট সরঞ্জাম নির্বাচন এবং প্রয়োজন মতো কম্পিউটার মেমোরি নির্ধারণ করা। তাহলে একটা সমস্যা বিশ্লেষণ করার সময় আমাদের অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে এছাড়াও এই অংশের সমস্যাটি সমাধানে কত সময় লাগবে এবং কত সময় ব্যয় হবে তাও নির্ধারণ করা প্রয়োজন বা নির্ধারণ করা হয়। তার মানে একটা সমস্যা যখন তুমি বিশ্লেষণ করবে অবশ্যই তোমার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপর নাম্বার ৩ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। যদিও আমরা প্রোগ্রাম ডিজাইনের যে ৩ টা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড, এই ৩ টা বিষয় সম্পর্কে আমরা ইন ডিটেইল পড়ব। তারপর আমরা এখানে একটু ছোট করে জেনে নিব এই বিষয়গুলো কি। প্রোগ্রাম ডিজাইন দেখো, সমস্যা বিশ্লেষণের পর প্রোগ্রাম ডিজাইনের কাজ শুরু হয়। যখন আমরা একটা সমস্যা বিশ্লেষণ করে ফেলবো, ওই সমস্যাটা বিশ্লেষণ করার পরেই আমরা প্রোগ্রাম ডিজাইন করা শুরু করে দিব। প্রোগ্রাম ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আউটপুট ডিজাইন করা। তোমরা হয়তো যারা হচ্ছে 3rd চ্যাপ্টারের ক্লাসগুলো করেছো, তোমরা দেখেছো যখন আমরা কোনো একটা সরলীকরণের মধ্যে আরকি, কোনো একটা আউটপুট আমরা যখন NOR বা NAND গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই বা কোনো একটা ফাংশন যখন আমরা NOR এবং NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই ফাংশনটাকে হচ্ছে NOR এবং NAND এর আউটপুট আকারে সাজাই। যখন আমরা আউটপুট আকারে সাজিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের ইনপুট দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ আউটপুট যখন আমরা জানবো, তখন আমরা খুব সহজে আউটপুটের উপর বেস করে ইনপুটগুলো সাজাতে পারবো।
সো এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। সমস্যা বিশ্লেষণের পর প্রোগ্রাম ডিজাইনের কাজ শুরু করা হয়। প্রোগ্রাম ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আউটপুট ডিজাইন করা। আউটপুট অনুসারে ইনপুট ও প্রক্রিয়াকরণ করা হয়। এই যে আমি বললাম, যখন তুমি আউটপুট পেয়ে যাবা, তখন তুমি অটোমেটিক্যালি কিভাবে তোমার কি ইনপুট দিতে হবে, কি প্রসেস করতে হবে সেটা তুমি জেনে যাবা। যেমনটা আমরা তোমার সরলীকরণের ক্ষেত্রে করতাম বা হচ্ছে তোমার গেট বাস্তবায়নের ক্ষেত্রে করতাম। এরপর বলা হচ্ছে দেখো, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন, সমস্যার সবকিছু বিবেচনা করে প্রোগ্রামের বিভিন্ন অংশ কার্যকরী করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হয়। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হচ্ছে, যখন আমরা তোমার আউটপুটটা কি সেটা আমরা জানবো, সেক্ষেত্রে আমরা কি ইনপুট দিব এবং প্রসেসটা কি হবে এবং ফাইনাল আউটপুটটা কি হবে, এগুলো আমরা এই ৩টা বিষয়ের সাহায্যে খুব সহজে ডিজাইন করতে পারবো। অর্থাৎ অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। যদি আমি তোমাদেরকে একটু ছোট করে এগুলোর বিশ্লেষণ করি, সেক্ষেত্রে হবে অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা সমস্যাকে তুমি ধাপে সমাধান করবা। যেমন ধরো তুমি ২ টা সংখ্যা যোগ করবা। তো ২ টা সংখ্যা যোগ করার ক্ষেত্রে তুমি কি করবা? ১ম এ তুমি বলবা যে আমাদের প্রোগ্রাম যেটা সেটা আমরা কি করি? শুরু করি ১ম ধাপে। এরপর ২য় ধাপে তুমি বলছো যে আমরা ২ টি সংখ্যা ইনপুট নেই। এরপর আমাদের 3rd কাজ কি? আমাদের ৩য় ধাপে কাজ হচ্ছে ইনপুট নেওয়ার পর এগুলোকে যোগ করা। তাহলে আমরা কি করব? আমরা ইনপুট ২ টি যোগ করি। এরপর আমরা নাম্বার 4 এ কি করব? ইনপুট ২ টার যোগফল দেখাই, হ্যাঁ? বা ছাপাই। এরপর নাম্বার 5 হচ্ছে প্রোগ্রামটা শেষ করব। তাহলে এই যে ধাপে আমরা একটা সমস্যাকে সমাধান করলাম, এটাই হচ্ছে মূলত অ্যালগরিদম। যদিও আমি আবারও বলছি, এগুলো আমরা বিস্তারিত পরে জানবো। আমি জাস্ট ছোট করে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম। এরপর ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে কোনো একটা সমস্যা আগে তুমি যখন চিত্রের মাধ্যমে যখন তুমি কি করবা? সমাধান করবা। অর্থাৎ কোনো একটা সমস্যা, সেটাকে তুমি বিভিন্ন হচ্ছে সাইন সিম্বল দ্বারা যখন তুমি কি করবা? সমাধান করবা, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। আর সুডোকোড হচ্ছে জাস্ট কিছু হচ্ছে ন্যামনিক আকারে লিখে একটা সমস্যার একটা হচ্ছে মানে তোমার শুরুতে একটা আইডিয়া নেওয়া। ঠিক আছে? একটা এক্সাম্পল ক্রিয়েট করা। যেমন ধরো তুমি সুডোকোডের ক্ষেত্রে লিখতে পারো নাম্বার 1, নাম্বার 2, হ্যাঁ? এরপর লিখছো হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2, এরপর লিখছো হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটার যোগফল। এরপর তুমি এটাকে শেষ করে দিছো। সো এই যে কিছু ন্যামোনিক দিয়ে, অর্থাৎ তুমি কোনো একটা কাজ শুরু করার আগে জাস্ট ছোট করে একটু রাফ করো না? সুডোকোড মানে হচ্ছে রাফ করা। ঠিক আছে? ওকে। এরপর নাম্বার 4 হচ্ছে প্রোগ্রাম লিখন বা কোডিং। যখন আমরা প্রোগ্রাম ডিজাইন করে ফেলবো, অবশ্যই মাথায় রাখবা প্রোগ্রাম ডিজাইনের কয়টা স্টেপ? ৩টা স্টেপ। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। এরপর দেখো, যখন আমরা একটা প্রোগ্রামকে লিখা বা সরি একটা প্রোগ্রাম যখন ডিজাইন করে ফেলবো, এরপরের কাজ হচ্ছে প্রোগ্রামটা কোডিং করা বা প্রোগ্রাম লিখা। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরির পর প্রকৃত প্রোগ্রাম রচনা করা হয়। কোন ভাষায় প্রোগ্রাম লিখতে হবে তা নির্ভর করে প্রোগ্রামের গঠন ও ধরনের উপরে। আমরা জানি একেক ধরনের তোমার সমস্যার জন্য একেক ধরনের হচ্ছে কি করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সো তুমি যখন ডিজাইন করে ফেলবা, এরপর তোমার যে সমস্যাটা, সে সমস্যার জন্য কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, সেটা অনুসারে তুমি কি করবা? তোমার প্রোগ্রামটা সেই ভাষায় কোড করবা। এরপরে দেখো, অ্যালগরিদম ও ফ্লো চার্ট অনুযায়ী প্রোগ্রাম রচনা করা বা লেখাকেই প্রোগ্রামিংয়ের ভাষায় কোডিং বলা হয়। তাহলে আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট অনুসারে যখন একটা প্রোগ্রাম আমরা ইমপ্লিমেন্ট করব বা বাস্তবায়ন করব, লিখব, সেটাকেই বলছি আমরা প্রোগ্রামিং বা হচ্ছে কি কোডিং। ঠিক আছে? ওকে। এরপরে দেখো, প্রোগ্রাম বাস্তবায়ন। একটা প্রোগ্রাম যখন তুমি কোড করে ফেলবা, এর পরের স্টেপ হচ্ছে প্রোগ্রামটা বাস্তবায়ন করা। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তোমার এখানে সিকোয়েন্সগুলো একটু খেয়াল করলে তোমার কাছে সহজ হয়ে যাবে। প্রথমে তুমি প্রোগ্রামের যে প্রথম কাজটা ছিল সেটা হচ্ছে তুমি সমস্যার বর্ণনা এবং তথ্য অনুসন্ধান করছো। এরপরে সমস্যাগুলো বিশ্লেষণ করছো। এরপর প্রোগ্রামটা ডিজাইন করছো, তারপর তুমি কোড করছো। ঠিক আছে? এরপর দেখো, প্রোগ্রাম কোড করার পরে প্রোগ্রাম বাস্তবায়নের পালাটা চলে আসবে। এখন তুমি কি করবা? প্রোগ্রামিং কোডিং এর পর প্রতিটি অংশকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হয়। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হয়। বাস্তবায়ন অংশের ২টি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেস্টিং, ডিবাগিং। টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা। অর্থাৎ তোমার প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা তুমি পরীক্ষা-নিরীক্ষা চালানো। এরপর ডিবাগিং হচ্ছে তোমার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে যদি কোনো ভুল পাওয়া যায় বা বাই এনি চান্স যদি কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমার সেটাকে সংশোধন করাকেই বলা হয় ডিবাগিং। যদিও আমরা টেস্টিং, ডিবাগিং এগুলো সম্পর্কেও বিস্তারিত জানবো।
ঠিক আছে? যেমনটা আমরা অ্যালগরিদম, ফ্লো চার্ট শুরু করে এগুলা নিয়ে বিস্তারিত পড়বো। সিমিলারলি টেস্টিং, ডিবাগিং এগুলো আমরা বিস্তারিত পড়বো। এরপর দেখো এখানে অবশ্য টেস্টিং, ডিবাগিংটা বিস্তারিত দেওয়া আছে। তারপর আমরা একটু এখানেই পড়ে ফেলি। এখানে বলা হচ্ছে প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। বিভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, অর্থাৎ কোনো প্রোগ্রামে কোনো ভুল পাওয়া যায়, তবে বুঝতে হবে বা বুঝতে হয় প্রোগ্রাম কোডিং এর কোথাও ভুল হয়েছে। তার মানে আমরা যখন প্রোগ্রামটা রান করব সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইনপুট দিয়ে এটাকে ট্রাই করব। মানে সঠিকভাবে কাজ করছে কিনা। যদি বাই এনি চান্স কাজ না করে কোনো ভুল পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যদি কাজ না করে এখানে কোথাও ভুল হয়েছে। এরপর দেখো আমাদের যদি কোনো ভুল পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে? ডিবাগিং করতে হবে। ডিবাগিং মানে হচ্ছে প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। অর্থাৎ কেউ যদি হচ্ছে আমরা বলি না অনেক সময় যে প্রোগ্রামাররা কি করে বা হচ্ছে Google এ হচ্ছে অনেক সময় অফার দেয়, Facebook অনেক সময় অফার দেয় যে তোমরা হচ্ছে আমাদের যে Google এর কোনো হচ্ছে কি বাগ খুঁজে বের করতে পারলে, কোনো ভুল খুঁজে বের করতে পারলে সেক্ষেত্রে তোমাদেরকে অনেক প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে? Facebook এর ক্ষেত্রেও সেম, হ্যাঁ? বড়, বড় যেই হচ্ছে তোমার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, মানে যারা হচ্ছে সফটওয়্যারের দিকে হচ্ছে তোমার কি সফটওয়্যার বিজনেস করে, সো সেক্ষেত্রে তারা কিন্তু এরকম অফারগুলো দেয়। যদি কোনো ভুল কেউ খুঁজে বের করতে পারো, তাকে অনেক পুরস্কৃত করা হবে। ঠিক আছে? সো ডিবাগিং মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে আমরা বলব বাগ। হ্যাঁ? ধরো Facebook এর কোনো একটা ভুল তুমি খুঁজে বের করতে পারছো। তাহলে সেটা হচ্ছে বাগ। উক্ত বাগ সমাধান করাকে বলা হয় ডিবাগিং। অর্থাৎ তুমি যখন বাগ খুঁজে বের করবা, খুঁজে বের করার পরে যখন সেটাকে তুমি কি করবা? সমাধান করবা, তখন সেটাকে আমরা বলছি ডিবাগিং। যদি আমাদের এমসিকিউতে আসে প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে কি বলা হয়? তাহলে তুমি বলবা বাগ। এরপর যখন তুমি ওই যে তোমার সমস্যাটা সমাধান করে ফেলবা, তখন সেটাকে আমরা বলব ডিবাগিং। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ। অর্থাৎ সিনট্যাক্স এরর বলতে সিনট্যাক্স মানেটা হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ভাষা লিখার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে বলা হয় সিনট্যাক্স। যেমন তুমি যখন সি প্রোগ্রাম করবা, আমি যখন করাবো তখন তোমরা দেখবা এখানে অবশ্যই তোমার সেমিকোলন ইউজ করতে হবে। এরপর একটা ফাংশনে হচ্ছে প্রথম বন্ধনী হবে, এরপর ফাংশনের মধ্যে তোমার ডাবল কোটেশন দিতে হবে। সো এগুলো হচ্ছে সিনট্যাক্স, এগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। সো বাই এনি চান্স ধরো তুমি কোনো একটা ফাংশনের পরে তুমি কোলন দিতে ভুলে গেছো, সেক্ষেত্রে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, যেটা খুব সহজেই তুমি কি করতে পারবা? সমাধান করে ফেলতে পারবা। জাস্ট যেখানটায় তুমি কি দাও নাই, সেমিকোলন দাও নাই, সেখানটা তুমি ইজিলি হচ্ছে সেমিকোলন বসিয়ে সমস্যাটা সমাধান করে ফেলতে পারবা। বাট লজিক্যাল এরর হলে, লজিক্যাল এরর বলতে তোমার প্রোগ্রামের যে ইন্টারনাল, যেমন তুমি দুইটা সংখ্যা যোগ করতেছো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছো বা সেলসিয়াস টু ফারেনহাইট করতেছো, সেক্ষেত্রে যদি তোমার লজিক্যাল কোনো এরর হয়, মানে ধরো তোমার হচ্ছে কোড লিখতে গিয়ে কোনো ভুল তুমি করে ফেলো, তোমার হচ্ছে ইনপুট আউটপুটের ক্ষেত্রে কোনো ভুল যদি তুমি করে ফেলো, সেক্ষেত্রে সেটা সমাধান করা একটু জটিল হয়ে যায়। ঠিক আছে? তাহলে সিনট্যাক্স এরর হচ্ছে সমাধান করা সহজ, আর লজিক্যাল এরর সেক্ষেত্রে সমাধান করা একটু কঠিন। যেমন তুমি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছো, ঠিক আছে? তুমি বড় সংখ্যা ছোট সংখ্যা বের করতে গিয়ে মানে মনে করো তোমার লেস দ্যান গ্রেটার দ্যানে ভুল করে ফেলছো, এগুলো হচ্ছে লজিক্যাল এরর। ঠিক আছে? ওকে। এরপর এরপর দেখো প্রোগ্রাম ডকুমেন্টেশন, অর্থাৎ তুমি যখন প্রোগ্রামটা কোড করবে, ধরো আমি কোনো একটা প্রোগ্রাম কোড করছি। সো এমন তো না যে আমি হচ্ছে সারা জীবনই হচ্ছে একটা কোম্পানিতে কাজ করে যাব। আমি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারি। সো সেক্ষেত্রে যেটা হবে, ধরো আমি একটা কোম্পানির একটা প্রোগ্রাম আমি কোড করলাম, একটা হচ্ছে সমস্যার সমাধান করলাম। সো আমি সমস্যাটা সমাধান করতে গিয়ে আমার প্রোগ্রাম ডিজাইনের যে ব্যাপারগুলো ছিল, অ্যালগরিদম, ফ্লো চার্ট, বিবরণ, গ্রাফ, তারপর হচ্ছে তোমার কোডিং ইত্যাদি সবকিছু আমার ডকুমেন্ট করে রাখতে হবে, একটা ফাইল করে রাখতে হবে, যাতে করে এই প্রোগ্রামটা যখন অন্য কেউ এই প্রোগ্রামটাকে হচ্ছে ডিজাইন করার প্রয়োজন হবে বা এই প্রোগ্রামটা হচ্ছে মডিফাই করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে যেন তিনি বুঝতে পারেন যে এই ব্যাপারগুলো ছিল এই প্রোগ্রামের মধ্যে, এখন আমার এই জায়গায় হচ্ছে কি করতে হবে? সংশোধন করতে হবে বা হচ্ছে তোমার আপডেট করতে হবে। ঠিক আছে? সো প্রোগ্রাম ডকুমেন্টেশন বলতে বোঝায় সমস্যার বিবরণ, অ্যালগরিদম, ফ্লো চার্ট, গ্রাফ, কোডিং, পরীক্ষার ফলাফল, ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ, ব্যবহারকারী বলতে যারা ইউজ করবে,
প্রোগ্রামটা যারা রান করবে, ঠিক আছে? নির্দেশ মানে যেমন আমরা Facebook ইউজ করি, আমরা হচ্ছে ইউজার, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ বা হচ্ছে ডকুমেন্ট প্রস্তুত করা। প্রোগ্রামিং এর প্রত্যেক ধাপেই তার ডকুমেন্টেশন করে রাখা উচিত। কারণ এটা যখন অন্য কেউ কোড করবে তুমি ছাড়া, সেক্ষেত্রে যেন তিনি বুঝতে পারেন যে প্রোগ্রামটা আসলে এই ব্যাপার ছিল এবং আমার এখানে হচ্ছে কি করতে হবে? আপডেট করতে হবে বা এখানে ঠিক করতে হবে। ঠিক আছে? ডকুমেন্টেশন প্রোগ্রাম তৈরির সব ধাপেই সাহায্য করে এবং এর ফলে প্রোগ্রামটি স্থায়ীভাবে সংরক্ষিত হয়। ঠিকভাবে ডকুমেন্টেশন করা না থাকলে পরে প্রোগ্রামকে কোনোভাবে পরিবর্তন করা কঠিন এবং অসম্ভব হয়ে পড়ে। মানে আমরা এটাকে যদি ডকুমেন্ট করে না রাখি, সেক্ষেত্রে দেখা যাবে তোমার কোনো একটা জায়গায় তোমার ভুল হইছে, সেটা তুমি খুঁজে পাচ্ছ না। হ্যাঁ? বা তোমার প্রোগ্রামটা অন্য কেউ হচ্ছে কোড করে দেখতে চাচ্ছে বা অন্য কেউ এটা কি করবে? সলভ করবে, সেক্ষেত্রে তিনি পারবেন না। কারণ তার মানে কোথায় ভুল সেটা তার ফাইন্ড আউট করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এরপর ঠিকভাবে ডকুমেন্ট না করা হইলে আচ্ছা তোমার অসম্ভব হয়ে পড়ে। বিশেষভাবে অন্যের রচিত প্রোগ্রামকে দেখছো? অন্যের রচিত প্রোগ্রাম যখন তুমি কোড করবা তখন তোমার জন্য এটা প্যারা হয়ে যাবে, যদি তোমার কাছে এইসব বিষয়ের ডকুমেন্ট না থাকে। এজন্য প্রোগ্রামের ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সর্বশেষ তোমার কাজ হচ্ছে তোমার প্রোগ্রাম যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন তোমার কাজ হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। প্রোগ্রামটা হচ্ছে কি করা? সেভ করা। ঠিক আছে? প্রোটেক্ট করা। তো বিভিন্ন প্রয়োজন ও প্রোগ্রামের উন্নতি কল্পে প্রোগ্রাম আধুনিকরণ, পরিবর্তন, এরপর প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রামের রক্ষণাবেক্ষণের কাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমার প্রোগ্রামটা রক্ষণাবেক্ষণ যে করবা, সেখানে তোমার আপডেটটাও কিন্তু রক্ষণাবেক্ষণের হচ্ছে কি অংশ। প্রোগ্রামটা হচ্ছে তোমার যদি কোনো মানে আপডেট করতে হয়, মডিফাই করতে হয়, কোনো কিছু পরিবর্তন করতে হয়, সবকিছু কিন্তু রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত। আর যদি তুমি এটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করো, সেক্ষেত্রে তোমার এটা হ্যাকড হওয়ারও কি থাকবে? পসিবিলিটি থাকবে। এটা কিন্তু তোমার অনেক সেফ জোনে রাখতে হবে। তাছাড়া নতুন ও উন্নততর কম্পিউটার হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। যেমনটা তুমি দেখো যে তোমার ধরো একটা প্রোগ্রাম, সেটা হয়তো হচ্ছে তোমার মানে তুমি অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি ক্রিয়েট করছো। সো তোমার এখন প্রয়োজনে তোমার যেহেতু এখন সবগুলা হার্ডওয়্যার কি হচ্ছে? আপডেট হচ্ছে। সো আপডেটের প্রয়োজনে তোমার কি করতে হবে? তোমার যে হচ্ছে ফাইলগুলো আছে, তোমার যে প্রোগ্রামটা আছে সেটাকে তোমার কি করতে হবে? আপডেট করতে হবে। ঠিক আছে? সো তোমার দেখবা সময়ের প্রয়োজনে, যেহেতু সময়ের প্রয়োজনে টেকনোলজি অনেক আপডেট হচ্ছে, সো তোমার প্রোগ্রামটা যেটা তোমার সমস্যা সমাধানের জন্য তুমি যেটা করছো, ক্রিয়েট করছো, সেটা তোমার প্রয়োজন হচ্ছে কি আপডেট করার। সো এই কারণে হচ্ছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রোগ্রাম আপডেট করা একটা রক্ষণাবেক্ষণের অংশ। এরপর আধুনিক উপাত্ত প্রক্রিয়াকরণ ব্যবস্থায় প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। অর্থাৎ একটা প্রোগ্রামকে যখন তুমি আপডেট করবে, এটা কিন্তু অনেক তোমার খরচের একটা ব্যাপার। ঠিক আছে? ওকে। সো আমরা এই ৭ টা বিষয় দেখে নিলাম। তাহলে একটা প্রোগ্রাম তৈরি বা একটা প্রোগ্রাম রচনা করতে গেলে আমাদের কয়টা ধাপ অনুসরণ করতে হবে? মাস্ট বি ৭ টা ধাপ অনুসরণ করতে হবে। তথ্য অনুসন্ধান করতে হবে, সমস্যার বর্ণনা দিতে হবে। এরপর সমস্যা বিশ্লেষণ করা, প্রোগ্রাম ডিজাইন করা। ৩ টি উপায়ে আমরা প্রোগ্রামটা ডিজাইন করব। অ্যালগরিদম, ফ্লো চার্ট, সুডোকোড। প্রোগ্রাম এরপর ৪ নাম্বার হচ্ছে প্রোগ্রাম লিখন বা কোডিং করতে হবে। প্রোগ্রাম এরপর বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ প্রোগ্রাম ডিবাগিং, ভুল খুঁজে বের করা এবং ভুলটা সংশোধন করাই হচ্ছে ডিবাগিং। আর ভুল খুঁজে বের করাটা হচ্ছে কি বাগ। এরপর প্রোগ্রাম টেস্ট করতে হবে, টেস্টিং করতে হবে। এরপর প্রোগ্রাম ডকুমেন্টেশন করতে হবে, যেন অন্যজন প্রোগ্রামটা খুব ইজিলি ডিজাইন করতে পারে। এরপর প্রোগ্রাম আমাদের রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। সো এই ৭ টা উপায়ে আমরা একটা প্রোগ্রাম কি করব? রচনা করব। সো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখব প্রোগ্রাম ডিজাইনের যে ৩ টা বিষয় দেখলাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট, সেই বিষয়গুলোর বিস্তারিত। ঠিক আছে? সো তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই তোমরা আমার পেজের সাথে যুক্ত থাকতে পারো। পেজ এবং হচ্ছে তোমার আমার ইউটিউবের যে নাম, আমার পেজেরও সেম নাম, এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যেন হচ্ছে পরবর্তীতে যে লেকচারগুলো আসবে সেগুলো যেন হচ্ছে তোমরা দেখতে পারো। সো পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।